বাংলাদেশে আবারও নির্বাচন হতে যাচ্ছে, কিন্তু এই নির্বাচন কেবল একটি সরকার বেছে নেওয়ার বিষয় নয়, বরং বছরের পর বছরের ক্ষোভ, প্রতিবাদ এবং আত্মত্যাগ অবশেষে মর্যাদা, জবাবদিহিতা এবং সমান নাগরিকত্বে রূপান্তরিত হতে পারে কিনা এটি সেই পরীক্ষারও বিষয়। আমি মওদুদ আহমেদ সুজন, ঢাকায় কর্মরত একজন সাংবাদিক। আমাদের এই আলাপচারিতায় বলছি, বাংলাদেশে বেশ কয়েকটি নির্বাচনের সংবাদ সংগ্রহের পর এবারের নির্বাচনটিকে কোনো সমাপ্তি রেখার চেয়ে বরং একটি অনিশ্চিত শুরু বলেই বেশি মনে হচ্ছে। প্রস্তাবিত রাষ্ট্র সংস্কারের সাথে যুক্ত গণভোট এবং তার পাশাপাশি অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনটি ২০২৪ সালের জুলাই মাসের গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে অনুষ্ঠিত হচ্ছে। আমি নিজের চোখে যে ধরনের নৃশংসতা এবং মানবতাবিরোধী অপরাধ দেখেছি, আমার মনে হয় না আমি সারা জীবনেও তা ভুলতে পারবো বা কাটিয়ে উঠতে পারবো। সেই অভ্যুত্থান ছিল বছরের পর বছর ধরে সংকুচিত রাজনৈতিক পরিসর, বিতর্কিত নির্বাচন এবং গুম ও বিচার বহির্ভূত হত্যার অভিযোগের ফল। ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের সময় আমি নিউজরুম থেকে সংবাদ প্রচারের দায়িত্বে ছিলাম। ইন্টারনেট বন্ধ থাকা অবস্থায় বিক্ষোভ দমন, রক্তপাত এবং মৃত্যুর খবরগুলো সামলাতে হচ্ছিল। তথ্য আসছিল টুকরো টুকরো হয়ে, সত্যতা যাচাই করা ছিল কঠিন, আবেগ ছিল তীব্র। আমি কথা বলেছি এমন সব পরিবারের সাথে যারা তাদের ছেলে মেয়ে হারিয়েছেন। আমি এক কিশোরের সাক্ষাৎকার নিয়েছিলাম যে বিক্ষোভে তার একটি হাত হারিয়েছিল। সে আমাকে বলেছিল একটি সুন্দর বাংলাদেশের জন্য প্রয়োজনে সে আরও ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। সেই সময়ের একটি মুহূর্ত আমার মনে গেঁথে আছে। আন্দোলনকারী শিক্ষার্থীদের দল বারবার আমাদের সংবাদপত্রের অফিসের সামনে দিয়ে মিছিল করে যাচ্ছিল। তাদের ক্ষোভ শুধু রাষ্ট্রের প্রতি ছিল না, তা গণমাধ্যমের দিকেও ছিল। সেই মুহূর্তটি বুঝিয়ে দিয়েছিল যে প্রতিষ্ঠানগুলোর ওপর মানুষের আস্থা কতটা তলানিতে গিয়ে ঠেকেছিল। আমি এর আগেও শেখ হাসিনা সরকারের অধীনে নির্বাচনের সংবাদ সংগ্রহ করেছি। ২০১৮ সালে আমি পুলিশে ঘেরা ভোট কেন্দ্রগুলোতে গিয়েছিলাম, কিন্তু ভেতরে ভোটার ছিল না বললেই চলে। পোলিং কর্মকর্তারা সাংবাদিকদের সাথে কথা বলতে ভয় পাচ্ছিলেন। একটি ভোট কেন্দ্রে আমার সহকর্মী এক ফটোসাংবাদিককে বাধ্য করা হয়েছিল ফাঁকা ভোট কেন্দ্রের ছবি মুছে ফেলতে। টেলিভিশন কর্মীরা দিনটিকে উৎসবমুখর হিসাবে তুলে ধরার চেষ্টা করেছিল, কিন্তু বাস্তবে মনে হচ্ছিল সবকিছুই আগে থেকে সাজানো নাটক। এবারের পরিস্থিতি ভিন্ন মনে হচ্ছে। ভয় পুরোপুরি কেটে গেছে বলে নয়, বরং মানুষের অংশগ্রহণ ফিরে এসেছে বলে। সহিংসতা নিয়ে উদ্বেগ থাকলেও অনেক ভোটার এই নির্বাচনকে একটি নাগরিক মুহূর্ত বা অধিকার আদায়ের লগ্ন হিসাবে বর্ণনা করছেন। সম্প্রতি ঢাকার এক ৫৫ বছর বয়সী অটোরিকশা চালক আমাকে জানালেন যে তিনি ভোট দিতে গ্রামে যাওয়ার পরিকল্পনা করছেন, যা তিনি ২০০৮ সালের পর আর করেননি। তার এই সিদ্ধান্ত কোনো দলের প্রতি আনুগত্য থেকে নয়, এটা তার অধিকার পুনরুদ্ধারের জন্য। ভোটারদের সাথে কথা বললে তারা বৈষম্য ও দুর্নীতি বন্ধের কথা বলেন। তারা চান সরকারি হাসপাতালগুলো যেন সচল থাকে এবং স্বাস্থ্যসেবা যেন শোষণমূলক মনে না হয়। তারা নিরাপদ খাদ্য, শিক্ষায় সমান সুযোগ, চাকরি এবং নিরাপত্তা চান। এবং তারা চান না যে রাষ্ট্রীয় বাহিনীগুলো বিচারহীনভাবে যা খুশি তাই করুক। এই নির্বাচনের অনেকটাই অনলাইনে আকার পাচ্ছে। টিকটক, ফেসবুক এবং ইউটিউবে শর্ট ভিডিও, ব্যঙ্গাত্মক কন্টেন্ট এবং মোবাইল জার্নালিজমের মাধ্যমে প্রচারণা চলছে। তরুণ ভোটারদের পোস্টগুলো দেখলে যা চোখে পড়ে তা উত্তেজনা নয়, বরং সংশয়, হাস্যরস এবং উদ্বেগ। ভয় এখনও আছে, বিশেষ করে স্বল্পামত এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে। এই ভয়টা ফলাফল নিয়ে যতটা না, তার চেয়ে নির্বাচন কেন্দ্রিক সহিংসতা নিয়ে। জুলাই অভ্যুত্থানের ফলে সৃষ্ট রাজনৈতিক পরিবর্তনের সুযোগ থেকেই এই নির্বাচন এবং সংস্কার বিষয়ক গণভোট। কিন্তু সেই অভ্যুত্থান যে গভীর প্রশ্নগুলো তুলেছিল, তার সমাধান এখনও মেলেনি। But they have not resolved the deeper questions that uprising raised.